বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং বিজিএমের সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, এবং আমার ডানে রয়েছেন বারবিডা প্রেসিডেন্ট এবং সার্ক চেম্বার, জাপান বাংলাদেশ চেম্বার এবং বাংলাদেশের জাপানিজ ইনভেস্টারদেরও তিনি উপদেষ্টা হিসেবে কাজ করছেন। অন্যান্য চেম্বারেরও সদস্য ছিলেন, বিসিসির পরিচালক ছিলেন এবং সেই সঙ্গে জাপানের সম্রাট কর্তৃক রাষ্ট্রীয়ভাবে সম্মানিত ব্যক্তিত্ব আব্দুল হক। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি প্রথমেই আলোচনা শুরু করতে চাই। সরকার মাত্র এক মাসের খানিকটা বেশি সময় পার করলো এবং বাংলাদেশ এক ধরনের রাজনৈতিক অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে গেছে দীর্ঘকাল। সেখান থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় গেছে, সেটাও মানুষের আশা খুব একটা পূরণ করতে পারেনি। কিন্তু অনেকেরই চাওয়া ছিল যে বাংলাদেশ একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার হোক। একভাবে না একভাবে সেটা হয়েছে এবং সেটা কিছুটা সময়ও পার করলো। কিন্তু দেশের অর্থনীতি যদি ঠিকঠাক না হয়, ব্যবসা বাণিজ্যের গতি যদি না বাড়ে, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতাও একটা সময় আসলে অনিশ্চয়তার মধ্যে পড়ে, সেটাও টেকসই হয় না। তো এই জায়গা থেকে আপনারা দুজনই ব্যবসায়ী নেতা হিসেবে, নিজেরা একজন শীর্ষ পর্যায়ের উদ্যোক্তা হিসেবে আপনারা কি দেখছেন, আমি এটা আপনাদের কাছ থেকে বুঝতে চাই যে সূচনাটা কেমন হলো বলে মনে করছেন আপনাদের নিজ নিজ জায়গা থেকে। মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ যদি শুরু করেন। ধন্যবাদ। আপনি সূচনাটা খুব সুন্দরই করেছিলেন যে ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে মানুষের এক্সপেকটেশন যা ছিল সেটা কিন্তু পূরণ হয়নি, এবং রাদার ইন্টারিয়াম গভর্নমেন্টের অনেক কিছুই আসলে আমাদের জন্য অনেক চিন্তার একটা রেখা বরঞ্চ টেনে দিয়েছিল। যদি ইয়ার কথা বলি, আমরা ইকোনমির কথা বলি, ইকোনমি আসলে কোনো অবস্থাতে কিন্তু ওনারা সামহাও রাদার ব্যবসায়ীদেরকে একটু দূরেই কিন্তু রেখেছিল এবং শোনারও ইন্টারেস্ট ছিল না। আবার মব কালচার বাংলাদেশে সৃষ্টি হয়ে গেছিল, ল এনফোর্সমেন্ট ওয়াজ নট ওয়ার্কিং। বাংলাদেশের ভবিষ্যৎ কি কারোর সাথে কিন্তু সেই ধরনের কোনো সম্পর্ক ছিল না যে সবাই ফিল করবে যে ইন্টারিম গভর্নমেন্ট আসলে একটা সত্যিকারের অর্থে ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে এক্সপেকটেশন মানুষের ছিল সেটা আসলে ধুলোয় মিশে গেছিল। কিন্তু ওনারা কারো জনগণের থেকে বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে গেছিলো, এরকম একটা এনভায়রনমেন্ট হয়ে চলে আসছিল। এবং তাতে করে আমরাও কিন্তু বারবার বলছিলাম যে আসলে বাংলাদেশে একটা রাজনৈতিক সমাধান হওয়া উচিত, পলিটিক্যাল পার্টি আসা উচিত। পলিটিক্যাল পার্টি আসলে তারা জনগণের সাথে অ্যাকাউন্টেবল হবে জনগণের কাছে, এবং ওনারা সেইভাবে করে চেষ্টা করবে অন্তত দেশের যে ক্রান্তিকাল সেটা ওভারকাম করার জন্য। সো এই সরকার আসলো, আমাদেরও এক্সপেকটেশন, জনগণের এক্সপেকটেশন, আমাদের এক্সপেকটেশন, সবার এক্সপেকটেশন ওয়াজ ভেরি হাই। প্রথম যে কথাটা সেটা হলো যে আইন শৃঙ্খলা উন্নতি ঘটানো, মব কালচার যাতে উঠে আসে, এটি কিন্তু প্রথম, এবং এনার্জি সিকিউরিটি হোক, ইনস্টিটিউশনগুলির দিকে অ্যাড্রেস করা হোক, সব কিছুতে একটা সময় সাপেক্ষের ব্যাপার। ইজ গ্র্যাজুয়ালি ইটস সাপোজ টু বি কাম আপ, এবং সেটার জন্যই কিন্তু সবাই অপেক্ষা করছে। আর তার মধ্যে তো চলে আসলো হলো সেই ইরান এবং ইসরায়েল আমেরিকার সে যুদ্ধ, যেটা আসলে পুরা পৃথিবীকে একটা অন্য ডাইমেনশনে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু এই ক্রাইসিসটা আমাদের মতন দেশের জন্য অত্যন্ত এক্সপেন্সিভ হবে। পুরা পৃথিবীতে আসলে ইকোনমি টালমাটালের অবস্থায় চলে যাবে। অলরেডি আমরা ফিল করতে পারছি, তেলের দাম যেহেতু বেড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে হরমুজ প্রণালী সেটার বাধাগ্রস্ত হওয়াতে ইউরোপ আমেরিকাও কিন্তু ইনফ্লেশন হাই হওয়া শুরু হয়ে গেছে। ইভেন আমাদের সেক্টর আরএমজি সেক্টরে অনেক কাস্টমার অর্ডার পর্যন্ত ডেফার্ট করার চেষ্টা করছে, হোল্ড করাচ্ছে। সো আমরা কিন্তু পেঞ্চগুলি কিন্তু ফিল করছি। সো এই সরকারের জন্য এটাও একটা বড় চ্যালেঞ্জ, এমন একটা সময় যে যখন আমাদের ক্রান্তি লগ্ন ইকোনমিরও অবস্থা ক্রাইসিস, সেখানে সেটা অ্যাড্রেস করা। বাট কিছু কিছু জায়গা এখন আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো যে একটু শঙ্কিত আমরা, এই সেন্সে যে যেমন ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক একটা মোটামুটি একটা ডিসিপ্লিন জায়গায় কিন্তু আসছিল। বাংলাদেশ ব্যাংকের যদি আমরা অ্যাক্টিভিটিস দেখি, এবং সেটা একটা পজিটিভ
একটা ভাইব কিন্তু বাংলাদেশ ব্যাংকের অ্যাক্টিভিটিসে আমরা ফিল করেছিলাম। সেই বাংলাদেশ ব্যাংকের সেই অ্যাক্টিভিটিসে হঠাৎ করে আমরা দেখলাম যে চেঞ্জিং, এবং সেটা কিন্তু সুন্দরভাবে হতে পারত, এবং এমন ব্যক্তিকে আনা হলো যে সেটা সবার জন্যই কিন্তু কনফিডেন্সের লেভেলটা লো করে দিয়েছে, যে আসলে ওই ধরনের এক্সপার্টাইজ মানুষ যদি না আসে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের মতো। কিন্তু কেউ কেউ বলেন যে আমরা তো এক্সপার্টদেরও দেখেছি, এক্সপার্টদের সময় কি হয়েছে বাংলাদেশে, একাডেমিক্যালি সাউন্ড, হাই প্রোফাইল। মন্ত্রী হওয়া যত সহজ, ফাইন্যান্স মিনিস্টার, আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়া ভেরি টেকনিক্যাল ইস্যু, ভেরি টেকনিক্যাল ইস্যু। এই এক্সপেরিয়েন্স আপনি ল মিনিস্টার করতে পারবেন, কিন্তু চিফ জাস্টিস কিন্তু যাকে তাকে কিন্তু আপনি করতে পারবেন না। এটি কিন্তু আসলে, এবং ব্যাংকিং সেক্টর, বাংলাদেশ ব্যাংক ইজ এ হার্ট অফ আওয়ার ইকোনমি, এটা কিন্তু বুঝতে হবে। সো এনিওয়ে, হয়তো উনি ভালো করবেন, হয়তো ভালো করবেন কিনা জানি না, বাট আমরা শঙ্কিত। হ্যাঁ, এখন যদি আমরা খেয়াল করি, দেখেন এমন একটা সময়, এই যে ইরান যুদ্ধের জন্য বাংলাদেশের যে পিলারগুলি কি আছে, বাংলাদেশের পিলার হলো ফরেন রেমিটেন্স, এক্সপোর্ট হলো আরএমজি সেক্টর, আর এটা হলো এগ্রিকালচার সেক্টর। এখন ফরেন রেমিটেন্স কিন্তু আমরা বুঝতে পারছি এটা ধাক্কা খাবে। আগামী 6 মাসের মধ্যে আমরা ডেফিনেটলি দেখব, আমরা মিডল ইস্ট যেভাবে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে, বাংলাদেশে কিন্তু অনেক যে বাইরে যারা চাকরি করছে রিপেট্রেট, তারা কিন্তু ফেরত আসবে, অনেকে কিন্তু চাকরি হারাবে, এখান থেকে নতুন করে চাকরি সৃষ্টি হওয়া এত সহজ হবে না। আরএমজি, সো ফরেন রেমিটেন্সে আমরা কিন্তু একটা ধাক্কা খাবো। আমরা যদি আরএমজি এক্সপোর্টের কথা বলি, আমরা গার্মেন্টস সেক্টর এমনিই কিন্তু গত 8 মাসে আমরা দেখতে পাচ্ছি এটা গ্র্যাজুয়ালি কিন্তু ইট ইজ স্লোয়িং ডাউন, এক্সপোর্ট কিন্তু নেগেটিভ গ্রোথ, এবং এটা আগামীতে কিন্তু আরও নেগেটিভ হবে, এটাই স্বাভাবিক চিত্র। আর যদি সেটাই হয় তাহলে দেখা যাবে যে এক্সপোর্টের থেকেও কিন্তু ফরেন আর্নিংস আমাদের কিন্তু কমে যাবে, আমাদের যে ফরেন রিজার্ভ, এই রিজার্ভের মধ্যে কিন্তু এফেক্ট হবে। তেলের দাম বেড়ে যাচ্ছে, আপনার ওদিকে দেখা যাচ্ছে যে তেল ইম্পোর্ট করাও আমাদের জন্য আরও কঠিন সাধ্য হয়ে যাবে। ওয়ারাজ তেল ছাড়া কিন্তু আমার দেশ চলা বা আমার ইন্ডাস্ট্রি চলা, আমার এগ্রিকালচার সেক্টরকে সাপোর্ট দেওয়া ইজ নট ইজি। সো আমাকে এই মুহূর্তে আমার যে জিনিসগুলি করণীয়, নাম্বার 1 হলো ফুড সিকিউরিটি কিন্তু আমাকে এনশিওর করতে হবে। নাম্বার 2, আমাকে অ্যাট এনি কস্ট ইন্ডাস্ট্রিগুলি, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, নট অনলি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, ইভেন এ ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং সেক্টর যেগুলি আছে, সেগুলিকে আমার যেই অবস্থায় এখন আছে, যে গ্রোথ রেট বা সাস্টেইন করার জন্য, এটা কিন্তু আমাকে এনশিওর করতে হবে, বিকজ আমাকে এমপ্লয়মেন্টটা ধরে রাখার ব্যবস্থা করতে হবে। আমি একটু আপনার কথা শুনতে মনে হলো, সরকারি যে রুগ্ন শিল্পগুলোকে জাগিয়ে তুলবার একটা, দেখেন রুগ্ন শিল্প আসবে পরে, আগে এক্সিস্টিং শিল্পগুলি কিন্তু ধসে যাচ্ছে। যদি আমরা খেয়াল করি যে আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 6.03% চলে আসছে, এবং এই মাসে দেখবেন যে এটা আরও কমে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, তাহলে আপনি এগুলি এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলি যখন আপনি এফোর্ড করতে পারছে না, সাস্টেন করতে পারছে না, কম্পিটিটিভ হতে পারছে না, এবং ইনফ্লেশন হাই হওয়াতে ডিমান্ডও কিন্তু কমে গেছে প্রোডাকশন, এবং সেখানে এনার্জির কারণেও কিন্তু অনেক ইন্ডাস্ট্রি তার প্রোডাকশন কিন্তু কমে গেছে। সেখানে আপনি রুগ্ন তো পরের কথা, আগে তো এক্সিস্টিংগুলিকে আপনি লাইনে আনতে হবে। সো এখন আপনার যদি ফরেন রিজার্ভ যদি এনাফ না থাকে, কারণ আজকে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি চালাতে গেলেও কিন্তু আপনি র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হচ্ছে, এক্সপোর্ট ইন্ডাস্ট্রিগুলিকে সার্ভাইভ করতে গেলে আপনাকে র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হচ্ছে, আপনাকে এনার্জি ইম্পোর্ট করতে হচ্ছে, আপনি কিছু কমোডিটি ইম্পোর্ট করতে হচ্ছে। সো এই সত্ত্বেও এখন আমাকে কিন্তু কাজ করার যে জায়গাটা, সেটা হলো যে আমি যে এনার্জি আমার কাছে অ্যাভেলেবল, যতটুকু আমি ইম্পোর্ট করতে পারবো, সেটা প্রপারলি ব্যবহার করা। এখন কিন্তু ম্যানেজমেন্ট উইল বি এ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সরকারের জন্য এই ম্যানেজমেন্টটা কি ম্যানেজমেন্ট, যে যতটুকু আমার এনার্জি, যতটুকু আমার ফান্ড, এগুলি দিয়ে আমি কিভাবে এক্সিস্টিং ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইন্ডাস্ট্রি এবং ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এগুলিকে সাস্টেইন করাবো, সো দ্যাট প্লাস এগ্রিকালচার, ফুড সিকিউরিটি, এটা যদি আমি আপাতত করতে পারি,
তাহলে দেখা যাবে যে এই যে একটা যে টাইম যেটা লাগবে ইরান এবং আমেরিকার ইসরায়েলের যে যুদ্ধ, সেটা যতটুকু প্রলং করবে, অন্তত ওই পিরিয়ড পর্যন্ত যদি আমি সাস্টেন করতে পারি, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আমরা ফার্দার অন্যান্য প্ল্যানিংগুলি কিন্তু করতে পারবো। আমি আসছি আপনার কাছে আবার। মিস্টার আব্দুল হক, আপনি শুরুটা কেমন দেখছেন? অনেক ধন্যবাদ। প্র্যাকটিক্যালি অনেক বছর পর একটা নির্বাচিত সরকার, জি জি, যদিও সেই প্রথমেই নির্বাচন সরকারকে অভিনন্দন জানাই, কারণ একটা প্রায় এক সাগরের রক্ত যদি আমরা বলে থাকি, সেরকমই হয়তো আমাদের যে হাজারো তরুণরা যে প্রাণ দিল, তাদের সে প্রাণের রক্তের পথ বেয়ে আমরা একটা নির্বাচন পেলাম এবং একটা রাজনৈতিক সরকার, যেটা আমরা চেয়েছি, যে পারভেজ ভাই যথার্থ বলেছেন। আমরা বিভিন্ন আলোচনায় কিন্তু শেষের দিকে বলছিলাম যে এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে, তাদেরকে অভিনন্দন জানাই। এখন যে আলোচনাগুলো পারভেজ সাহেব বললেন, আমার মনে হয় আমি তো এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। শুধু আমি শুরু করব এটা দিয়ে যে আমাদের এখন বিশ্ব প্রেক্ষিতে যেখানে আমরা এসে এই মুহূর্তে আছি, তাতে বিগত সরকারের সময় তাদের যে টোটাল একটা ডিজাস্ট্রাস ব্যাংকিং সেক্টর রেখে গেল, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলবো যে তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা অনেক ভালো ছিল এবং তারা কিন্তু অল্প সময়ের মধ্যেই একটা স্টেবিলিটি, একটা স্থিতিশীলতা আনতে পেরেছিলেন। কেন্দ্রীয় ব্যাংকে বিশেষ করে রিজার্ভ বেড়েছে এবং সামগ্রিকভাবে কিন্তু অবস্থাটা অনেক সুখকর কিংবা কমফোর্ট জোনে নিয়ে এসেছিল। সেখান থেকে এখন বর্তমান সরকার এসে তারা অ্যাব্রাপ্টলি যে বাংলাদেশ ব্যাংকে পরিবর্তনটা আনলেন, সেটাতে হয়তো বাজারে একটা এক ধরনের নিরাপত্তাহীনতা কিংবা আস্থাহীনতার একটা ব্যাপার দাঁড়ায় গেছে, যেটা আমি মনে করি যে কোনো মতে ভালো কাঙ্ক্ষিত ছিল না, এটা অনেক ভালোভাবে হতে পারত। এখন এই মুহূর্তে আমরা যে সংকট দাঁড়িয়েছে সামনে, বর্তমান সরকার অত্যন্ত ব্যাপক একটা ম্যাসিভ সমর্থন মেজরিটি নিয়ে কিন্তু ক্ষমতা আসছে। এটা যেমন একটা বিরাট অ্যাডভান্টেজ, আবার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তারা যদি সব দলীয় দৃষ্টিকোণ থেকে করে, তাহলে কিন্তু মারাত্মক রকমের ভুল হবে। বরং তাদেরই অঙ্গীকার ছিল ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম করার। তারেক সাহেব নিজে বলেছেন এবং তিনি হয়তো অন্যান্য পার্টিগুলো, ক্ষুদ্র পার্টিদের সাথে নিয়েছেন, বাট বিভিন্ন পর্যায়ে যেমন স্থানীয় সরকার, তারা বলেছেন যে যাদের নিয়ে তারা আন্দোলন করছেন তাদেরকে নিয়ে তারা সরকার গঠন করেছেন। ঠিক আছে, করছেন, ভালো, সেটা অ্যাপ্রিসিয়েবল। কিন্তু যখন এই যে জেলা পরিষদ থেকে আরম্ভ করে স্থানীয় সরকার, এইসব জায়গায়ও কিন্তু কেবল যদি দলীয় লোকদেরকে প্রাধান্য দেয়, তাহলে কিন্তু ওই অঙ্গীকারটা এখানে প্রতিভাত হয় না। এইসব ব্যাপারে মেধাবীদের, যেটা জিও রহমান সাহেব করেছিলেন, উনি কিন্তু মেধা হান্ট করেছিলেন। মেরিটোক্রেসি বলতে যা বোঝায় সেটা কিন্তু উনি করেছিলেন, যার জন্য উনি অল্প সময়ে বাংলাদেশে একটা একেবারে বিধ্বস্ত অর্থনীতি, টোটালি আপনার যেখানে কোনো ব্যাংক ছিল না, যেখানে কোনো প্রাইভেট সেক্টর ছিল না, মিল কারখানাগুলো বিধ্বস্ত ছিল, তিনি কিন্তু এই মেধাবীদের হান্ট করে এনে সারা দেশে এমনকি বামপন্থী লোকদেরকে উনি ক্যাবিনেটে নিতে পেরেছিলেন। আবুল ফজল সাহেবের মতো একেবারে এক্সট্রিম বামের লোক, আবার এক্সট্রিম ডানের লোক, আবার মুসলিম লীগের লোক দিয়ে কিন্তু উনি, এবং ভাসানী সাহেবের দলের লোক নিয়ে কিন্তু উনি একটা ওই সময় যে গভর্নমেন্টটা করেছিলেন, ইতিহাসে অন্যতম সেরা একটা সরকার কিন্তু হয়েছিল। এবং তার পরিণামে কি হলো, যে তিনি একটা কমিউনিস্ট পার্টির মতো করে মানুষকে মোবিলাইজ করলেন খাল কাটার নাম করে। খাল কাটাটা একটা উশিলা ছিল, এটা অনেকটা বলতে পারেন চলো কিছু করি। এটা মাসুদ্দিন যেরকম মানুষকে নিয়ে লং মার্চ করেছিলেন, আমার মনে সেটা সেই খাল কাটা কিন্তু আবার 2026 সালে এসে খাল কেটে যে আপনি করবেন সে অবস্থা কিন্তু নাই। আপনি খাল কাটবেন, খাল ইমপ্রুভ করবেন, বাট সেটাকে প্রাধান্য দিয়ে হওয়ার মতো সুযোগ হয়তো নাই। এখন আপনাকে, আমার মনে হয়, যেটা আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে যা বুঝতে পারছি, সেটা হলো যে আপনি খাদ্য নিরাপত্তা নাম্বার 1-এ আসতে হবে। যখন কিনা দেখা যাবে যে আমরা এই ইসরায়েল আমেরিকা ইরান ওয়ার কোথায় গিয়ে দাঁড়াবে, এইটা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় এক্সপার্টরাও বলতে পারবে না। সেই জন্য উচিত হবে যে আমরা বেঁচে থাকার জন্য একটা স্ট্র্যাটেজি তৈরি করা, ক্রাইসিস ম্যানেজমেন্ট সরকারের ভিতরে চেষ্টা করা, এবং সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া খাদ্য নিরাপত্তা নাম্বার 1, জ্বালানি নিরাপত্তা নাম্বার 2, এবং যেটা পারভেজ ভাই বললেন যে আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রির যে পাওয়ারটা আছে তাদেরকে ব্যবহার করা। এর মধ্যে আমরা কি কি অপরচুনিটিগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারি, যেমন আমরা
জোর দিয়ে আমাদের গ্যাস এক্সপ্লোরেশনের চিন্তা করতে পারি, নিজস্ব গ্যাস কিংবা কতটুকু করতে পারি এগুলো, এবং বেল্ট টাইট করা। জাপানিরা বলে বেল্ট টাইট। জাপানিরা একেবারে অঘোষিতভাবে যখন দেখে মন্দা হচ্ছে তখন সবাই কিন্তু প্রত্যেকটা মানুষ সচেতন হয়ে যায়। এখন আমার এখানে নিচের তলার যে মানুষ, তার তো জীবন একেবারে ওষ্ঠাগত। তার যে মুদ্রার মানের পতনের কারণে যে আগে 10,000 টাকা বেতন পেত, সে এখন কিন্তু ওই টাকা 10,000 টাকা হলে সেটা 4,000 টাকার সমান হয়ে গেছে। 4,000 টাকা দিয়ে সে তো তার নিত্য নৈমিত্তিক খাবার কিংবা মিনিমাম ক্যালোরি ঔষধ কিছু কিনতে পারছে না। ফলে নিচে কিন্তু একটা ভয়াবহ অবস্থা চলছে। সেটা হলো যে অনেক মানুষ মারা যাচ্ছে বিনা চিকিৎসায়, ক্যান্সারে কিংবা রোগ বালাই, কিডনিতে ইত্যাকার। সেদিকে নজর দেওয়ার কেউ নেই। অতএব স্বাস্থ্য খাতে নিচের তলার মানুষকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে তিনি হয়তো মসজিদ ইমামদেরকে একটা ভাতা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু দেখতে হবে যে আয়ের উৎসটা কি আপনি দেবেন, বা আয়ের উৎসটা কোথায় এখন। বরং আমাদের যে লক্ষ লক্ষ বেকার তরুণরা আছে, আমার যদি গ্রামে যে গরু পালতেছে তাকে যদি আপনি একটু সহায়তা করেন, সে কিন্তু গরুটা পেলে দুধ কন্ট্রিবিউট করবে বাজারে, আপনাকে ক্যালোরি ইনটেক দেবে, আবার নিজেকে এমপ্লয়মেন্ট তৈরি করবে। ফলে এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্তিক ইনভেস্টমেন্টগুলো, বিশাল যে বেকার যুবশ্রেণী আছে, তরুণরা আছে, তাদের মধ্যে ইনভেস্ট করা আমাদের ভীষণভাবে দরকার হবে। অতএব একটা ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট, ওনারা তো বলেছেন ওনাদের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে কর্মসংস্থানের একটা বড় নাম্বার আছে, কিন্তু সেটা তো এখন বিশ্ব প্রেক্ষিতে যে অবস্থা দাঁড়িয়েছে সবটা তো এই সময় পারবেন না। 18 মাসে। তো সেই জন্য উনি তো 18 মাসে যেটা বলেছেন, আমি মনে করি সেটা ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি এখন যে আপনার সামনে চ্যালেঞ্জ এই যুদ্ধের কারণে, এই যুদ্ধ তো খুব আমেরিকার ডোমেস্টিক মার্কেটে কিন্তু মারাত্মক অবস্থা হবে, এবং এর কারণে কি কোথায় গিয়ে মধ্যপ্রাচ্যে যেটা উনি বললেন লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যেতে পারে, রেমিটেন্স প্রবাহ আপনার বাধাগ্রস্ত হতে পারে। তাহলে আপনি সার আমদানি করছেন, আপনি কিন্তু কমোডিটি আমদানি করছেন, আপনি বিভিন্ন এমনকি খাদ্যদ্রব্য আমদানি করতে হচ্ছে। অর্থাৎ খাদ্য যাতে আমদানি করতে না হয় সেদিকে নজর দেন। আপনি যদি রেমিটেন্স কমে যায়, এই কম টাকা দিয়ে কীভাবে চলবেন সেটার দিকে নজর দেন। এবং সরকারের যে ব্যয় বাড়িয়েছে বিগত সরকারগুলো, বিশাল তাদের মানে এক একটা সচিবকে 5,000 স্কয়ার ফিটের লেভিশ সব অ্যাপার্টমেন্ট দিয়েছে, যেটা আমি ব্যবসায়ী হিসেবে চিন্তাও করতে পারি না। এই সব জায়গায় যে ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত করেছে, অভিজাত শ্রেণী তৈরি করেছে, পুলিশের ডিআইজি থেকে আরম্ভ করে মানে আর্মির, তারপরে হলো বিচারকদের যে করেছেন আপনি, এবং বিভিন্ন এজেন্সিকে অনেকগুলা অথরিটি করা হয়েছে যেগুলো আর কোনো দরকার নাই। আমি সরকারকে আরেকটা কারণে বলবো যে তিনি কিন্তু মিনিস্ট্রিগুলো ছোট করার একটা অভিপ্রায় নিয়েছেন, যারা অভিনন্দনযোগ্য। যেমন যোগাযোগে অলমোস্ট একটা জায়গায় নিয়ে আসছেন, কিন্তু মন্ত্রী একটা করলে তো হবে না, আকারও ছোট করতে হবে, কোয়ালিটি বাড়ান, মেরিটোক্রেসি আনেন। ফলে আমার মনে হয় যে অনেক কিছু করণীয় আছে আমাদের এই ক্রাইসিস ম্যানেজমেন্ট। এই জায়গায় যে অর্থনৈতিক পুনরুদ্ধারের ইস্যু, এবং আমি যদি এই জায়গায় আপনাদের দুজনের কাছে, যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই, শর্ট টার্ম কি অ্যাকশন নেওয়া দরকার সরকার, মানে আপনারা কি চান, আপনারা বলতে দেশের জন্য শুধুমাত্র ব্যবসায়ীদের স্বার্থে নয়, এবং শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এইভাবে যদি একটু সাজেশন, মানে কি কতগুলো ইস্যুস, সব বিষয় তো আর সামগ্রিকভাবে পারা যাবে না, বাট মনে করেন যে আপনাদের অভিজ্ঞতার আলোকে, এবং যেহেতু আপনারা গ্রাউন্ডে কাজ করছেন, গ্রাউন্ড রিয়ালিটিটা আপনাদের অনেক জানা। দেখেন, নাম্বার 1 হলো, এবং আমি যত জানি বিসিআই তো অনেক রকমের স্টাডিও করছেন আপনাদের। আইন শৃঙ্খলার উন্নতির কোনো বিকল্প নাই। আইন শৃঙ্খলা আর মানুষের মানে নিরাপত্তা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। মব কালচার কিন্তু বাংলাদেশ থেকে যায় নাই। আমরা কিন্তু সেদিনও দেখলাম, আমরা বাংলাদেশ ব্যাংকেও মব কালচার দেখলাম, আমরা সেদিন একটা মার্কেটের মধ্যেও কিন্তু দেখলাম। দিস আর মব কালচার। কিন্তু আমরা এগুলি কিন্তু আসলে শেষ হতে হবে। সেকেন্ড হলো যে ব্যাংকিং সেক্টর ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং ব্যাংকিং সেক্টরটা স্ট্রেনথেন কীভাবে করা যায় সেদিকে কিন্তু সরকারকে কিন্তু তাকাতেই হবে। ক্লাসিফিকেশন এইভাবে করে আর হতে দেওয়া যাবে না। এবং অন দ্য আদার হ্যান্ড যে কস্ট অফ ফান্ড যেটা হাই হয়েছে, সেটা এই ফান্ডে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি ভায়াবল হবে না। তাহলে তার মানেটা হলো আমাকে শেয়ার মার্কেটের দিকে অ্যাড্রেস করতে হবে, এবং শেয়ার মার্কেটে এখন পর্যন্ত কিন্তু সরকার সে ধরনের প্রফেশনাল টিম ওখানে বসানো, এক্সপার্টাইজ, সেটা কিন্তু আমি এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। কিন্তু সেই জিনিসটা কিন্তু সরকারকে অ্যাড্রেস করতে হবে। দেখেন, ব্যুরোক্রেসি ছাড়া কিন্তু দেশ চলবে না।
এখন যদি দেখা যায় ইন্টারিম গভর্নমেন্টের ফেলিউর পিছনে কিন্তু ব্যুরোক্রেসিকে গুরুত্ব না দেয় এবং তার সঙ্গে সংযোগ তারা না সেই 15 বছর 20 বছর রিটায়ার্ড লোককে আয়না সামনে আয়না বসানো বর্তমান ব্যুরোক্রেসির সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা কোনো সম্পর্ক নাই। সো ওনারা কিন্তু একই জিনিস করতেছে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম, এবং এই জিনিসটা কিন্তু বুমেরাং হবে। যদি মনে করে ব্যুরোক্রেসিকে বাদ দিয়া দেশে চলবে, এটা কিন্তু ভুল, এবং আমার মনে হয় সেদিকে কিন্তু অ্যাড্রেস করা অত্যন্ত দরকার। আজকে এনবিআর কালেকশন দরকার, কারণ এডিবি যদি বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু লোকাল ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওরা কিন্তু পাচ্ছে না, ওদের কোনো কাজ নেই। আজকে সিমেন্ট ইন্ডাস্ট্রি বলেন, আপনি রড ইন্ডাস্ট্রি বলেন, আপনি ব্রিক ইন্ডাস্ট্রি বলেন, এগুলি কিন্তু একটা বিরাট ইকোনমিতে ইম্প্যাক্ট করে। এবং এডিবি যদি মাত্র 8 মাসে 22% যদি এডিবি বাস্তবায়ন হয়, তাহলে তো বোঝাই যাচ্ছে যে ইন্ডাস্ট্রি, ডোমেস্টিক ইন্ডাস্ট্রি কীভাবে অ্যাফেক্টেড হচ্ছে। সো এই এডিবির কোথার থেকে আসবে? এডিবি করতে গেলে কিন্তু আপনার এনবিআর কালেকশনও লাগবে, এবং এনবিআর কালেকশন কিন্তু সেই অর্থে নিতে পারছে, নেট কিন্তু বাড়িতে পারে নাই কিন্তু এখন পর্যন্ত। এবং এখনও মানুষ ফ্রেন্ডলি এনবিআরকে কিন্তু ফ্রেন্ডলি মনে করছে না। এখন যদি এনবিআরের চেয়ারম্যান যদি বলে বসে যে ব্যবসায়ীরা লস করছে বলে তারা ট্যাক্স দিতে চায় না, এ আবার কেমন জিনিস হলো? এই ধরনের কমেন্ট কিন্তু উনি করতে পারে না। কিন্তু লস হলে সে কেন দিবে, সে কিভাবে দিবে? এবং এই জিনিসটা তো এই ধরনের কথা উনি থ্রো করতে পারে না। সো হি হ্যাজ টু মেক দ্য ফিলিংস টু দ্য যারা ট্যাক্স পেয়ার, যে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। হ্যাঁ, মানুষের মোটিভেট করা, মানুষকে ওইভাবে করে নিয়ে আসা, এবং ওইটা করেই কিন্তু বাংলাদেশে এটা নেট বাড়াইতে হবে। ওনাদের আসলে ঢাকা চিটাগং ছাড়া অন্যখানে কিন্তু চলে যাওয়া উচিত। এবং অন দ্য আদার হ্যান্ড সরকারকেও কিন্তু তার কস্ট কমানোর দিকে তাকাইতে হবে, নাহলে এনবিআর এটা দিয়ে কীভাবে চলবে? আজকে দেখে যে স্যালারি যদি সরকারের স্যালারিতে যদি ইনক্রিজ হয়ে যায় মোর দেন ডাবল, তাহলে হোয়াট ইট ইজ, বরঞ্চ আমার ব্যুরোক্রেসি স্কেলিটনকে আরও কেমনে কমানো যায়, ছোট করা যায় এবং এফেক্টিভ করা যায়, এবং বরঞ্চ ওদেরকে পয়সা বেশি দিয়া এটাকে যদি ছোট করে নিয়ে আসা, তাহলে দেখা যায় যে আগের যে কস্ট সেটার মধ্যেই কিন্তু আমি থাকতে পারি, চলতে পারো যে কমবে। ওই জায়গা কিন্তু কেউ অ্যাড্রেস করছে না, কিন্তু সাহসী করতেছে না, এবং দিস ইজ নট ফেয়ার এনাফ। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এনার্জি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, এবং এনার্জি নিয়ে খেলা এবং এনার্জি খালি সাবসিডি এসব চিন্তা করা, এবং এটা আমি মনে করি যে এটা সরকারকে কিন্তু একটা এগ্রেসিভ একটা পলিসির মধ্যে যাওয়া উচিত, এবং এনশিওর করা উচিত এই ইন্ডাস্ট্রিকে অন্তত যে এটা রেট এবং এই কোয়ান্টিটি কিন্তু পাওয়া যাবে। এবং অল্টারনেটিভ এনার্জি কি, সোলারের জন্য, ওটার জন্য কী ধরনের এগ্রেসিভ নেওয়া যায়, সেই জায়গাগুলি কিন্তু সরকার ব্যবসায়ীদের সাথে বসে, সরকার একসাথে বসে কিন্তু এই কাজগুলি করা যায়। এবং অন দ্য আদার হ্যান্ড কোঅর্ডিনেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এইসব টাইমে যখন ক্রাইসিস হয় তখন কিন্তু এই আজকে এনার্জি ইজ এ ক্রাইসিস, এবং এনার্জিটা কিন্তু ইন্ডাস্ট্রির সাথে রিলেট করে, এগ্রিকালচারের সাথে রিলেট করে, জনগণের পাওয়ারের সাথে রিলেট করে, এবং এদের সবার সাথে যদি একটা কোঅর্ডিনেশন না থাকে এবং সেই অনুযায়ী যদি চাহিদা, ওই অনুযায়ী যদি সেই চাহিদা এবং সেটা ডিস্ট্রিবিউশন এটা যদি ব্যানার চক আউট না করে, তাহলে কিন্তু আগানো খুব ডিফিকাল্ট হবে। মনে রাখতে হবে যে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশ ইকোনমি কিন্তু স্টাক হয়ে গেছে। আমরা কিন্তু ডিপেন্ডেন্ট হলো এগ্রিকালচার, ফরেন রেমিটেন্স এবং আরএমজির কিন্তু আই জাস্ট সেড ইট, আমাদের গ্রোথ কিন্তু আই ক্যানট সি অ্যাটলিস্ট এই বর্তমান অবস্থায়, যেটা চায়না বলে ইরান এবং রাশিয়া, ইরান আর আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ, এটা যদি আরও কিছুদিন প্রলং করে, ডেফিনেটলি আরএমজি সেক্টরে কিন্তু গ্রোথ আমি খুব একটা বেশি দেখব না। কিন্তু তাহলে আরএমজি এবং রেমিটেন্স যদি আমার অ্যাফেক্টেড হয়ে যায়, তাহলে আমার বিকল্প কিন্তু আমার ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, এবং আমার ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি তো ওকে এনার্জি দিতে হবে, এবং ওকে সাস্টেন করানোর জন্য যত ধরনের পলিসি আছে সব পলিসি কিন্তু সাপোর্ট দিতে হবে। এবং সাপোর্ট তখনই দিতে পারবে যখন সরকারের সেই ধরনের ইন্টিগ্রেটেড পলিসি থাকবে, ইনক্লুসিভ করেই কিন্তু এই ইন্টিগ্রেটেড পলিসি কিন্তু করতে হয়, এবং ট্রান্সপারেন্ট, এবং এটা টাইম টু টাইম ইট হ্যাজ টু বি চেঞ্জ। এবং সরকারকে একটা, এবং এর সাথে কিন্তু আরেকটা অ্যাড হয়ে গেছে, সেটা হলো ইউএস ট্রেড এগ্রিমেন্ট।
এই যে ইউএস টেরিফ ট্রেড এগ্রিমেন্টে আমরা সাইন করছি, আমেরিকা কিন্তু এটা নিয়ে প্রেশার দিচ্ছে, এবং সেটা যদি আমি ডিলে না করতে পারি অ্যাটলিস্ট মিড টার্ম ইলেকশন পর্যন্ত, কারণ এবং এখন তো ওই যে আরএমজি সেক্টরের শিশু শ্রমের ইস্যুটা সামগ্রিকভাবে তারা তদন্তের মধ্যে বাংলাদেশকে বাংলাদেশে চলে আসছে। আপনি দেখছেন 301 নিয়ে আসছে কিন্তু ওরা বাংলাদেশকে, এবং তার মানে আমাকে কিন্তু একটা প্রেশারের মধ্যে কিন্তু রাখতেছে। আবার এটা যদি আমি অ্যাকসেপ্ট করি ইমিডিয়েটলি, কারণ এটাকে রেটিফাই করতে হবে, রেটিফাই করে যাওয়া, এটা যদি রেটিফাই ইমিডিয়েটলি পার্লামেন্ট থেকে করে ফেলা হয় তাহলে কোন ক্ষতিটা হবে? আমার যে চায়নার সাথে যে আমার একটা রিলেশনশিপ, চায়না থেকে যে ইন্ডাস্ট্রি রিলোকেট করে বাংলাদেশে আসার যে সুযোগ, সেটা কিন্তু আমি ইউজ করতে পারবো না, কারণ ওখানে কিন্তু সেই রেস্ট্রিকশনটা কিন্তু রয়ে গেছে কিন্তু। এবং এই যে জিনিস, তারপরে ইকোনমিক জোনে ওর ব্যবসাতে যে ট্রেড ইউনিয়ন, সেটা আমাকে দিতে হবে, তার মানে এফডিআই আমার আসবে না। আমি এমনি স্টাক আমার 3টা সেক্টরে, রেমিটেন্স এবং আরএমজি এবং এগ্রিকালচার এর গ্রোথ নিয়ে, তারপরে যদি আমি বাইরেরগুলি যদি এখন না নিই, নেক্সট যে সেক্টরগুলি সেটা লাইট ইঞ্জিনিয়ারিং, মেশিনারি, আমার হালাল গুডস, এই যে ইন্ডাস্ট্রিগুলি আছে, লেদার গুডসের, আবার ফার্দার ওয়ার্ক, এগুলি করতে গেলে আমার চায়নার সাপোর্ট লাগবে। ওর ইন্ডাস্ট্রি রিলোকেট করা এখন কিন্তু আমার জন্য অপরচুনিটি, এই অপরচুনিটি আগামী থাকবে না। এখন আমেরিকার এটা করতে গেলে ওইটা করতে পারবো না, আবার ওইটা আনতে গেলে আমেরিকার করতে, তাহলে এই টাইমে আমাদের একটা ইকোনমিক কাউন্সিল একটা ডেভেলপ করা উচিত, এবং এই ম্যানেজমেন্টটা খুব কঠিন। মিস্টার আব্দুল হক। অ্যাকচুয়ালি পারভেজ ভাই যথার্থই বলেছেন। আমার মনে হয় আমাদের সাইফুর রহমান সাহেব, মরহুম সাইফুর রহমান সাহেবকে শ্রদ্ধাভরে স্মরণ করি। তিনি কিন্তু খুব কঠোর হাতে, এমনকি আমি বলবো যে অনেক ক্ষেত্রে তিনি হয়তো সরকারের এমনকি প্রাইম মিনিস্টারও ওনাকে কিন্তু ইন্টারফেয়ার খুব একটা করতেন না। তিনি যে কাজটা করেছিলেন, ব্যবসায়ীদেরকে একটা কমফোর্ট জোনে এনেছিলেন। ইন্সপেক্টর রাজ বলতেন উনি, ওনার ভাষায়। ইন্সপেক্টর রাজ থেকে এনে উনি ভ্যাট বিপ্লবটা করেছিলেন। তখন ছিল ভ্যাট ছিল না, কিন্তু আমাদের এক্সাইজ ছিল ইত্যাদি। এই যে রেভিনিউটা বাড়লো, একটা বৈপ্লবিক পরিবর্তন। বর্তমান সরকারকে কিন্তু এসব ইনোভেটিভ জায়গায় যেতে হবে, যে কোথায় যেমন 50% অফ দি ইকোনমি কিন্তু নন ফর্মাল ইকোনমি, ওখানে আপনি কোনো রেভিনিউই পাচ্ছেন না, ওটা কিন্তু পাচার হয়ে যাচ্ছে, চাঁদাবাজির টাকা কিন্তু চলে যাচ্ছে বাইরে। তো এইভাবে যেটা হয়েছে, নজর দিতে হবে যে এইখানে কি করে আপনি এটাকে কমাতে পারেন, এবং সেটা যেন ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতে যেটা আমাদের এখানে ইনভেস্টমেন্টে আসে। আবার এফডিআইকে ইজি করার জন্য অনেকগুলো সংস্কার দরকার, যেটা আমরা বহু আগে থেকে বলছিলাম। অনেকগুলো সংস্কার কমিশন করা হয়েছে, কিন্তু এটা অনেকটা অশ্বডিম্বের মতো, তেমন তো আমরা ফল দেখি নাই। যেখানে বলা হচ্ছিল যে একক ইনভেস্টমেন্ট এজেন্সি, যেটা ভিয়েতনামের মতো কান্ট্রি, কমিউনিস্ট কান্ট্রি করেছে, জাপানকে দেখে, কোরিয়াকে দেখে, মালয়েশিয়াকে দেখে, ব্রিটেনকে দেখে, আমরা কিন্তু অনেক আগে শুরু করেও করতে পারি নাই। কারণ আমাদের এখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা আমলাতন্ত্রে এটা ভয় পায়, কিংবা তারা এইসব জায়গায় হাত দিতে চায় না, তারা কমফোর্টেবল মনে করে। কিন্তু এখানে দরকার প্রফেশনাল লোকদেরকে দরকার, যারা ইনভেস্টমেন্ট বুঝবে, যে আপনি আসলে বুঝবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার, এইভাবে আগায় যাবে। এখানে তো আপনি একজন ডিসিকে যদি বসায় দেন, তিনি তো ডিস্ট্রিক্ট লেভেলে গভর্নর ছিলেন, তো তার তো ট্রেনিংই নাই। ফলে তাকে প্রথম তার আগের ট্রেনিং ছুঁড়ে ফেলে দিয়ে তাকে নতুন করে ট্রেনিং করতে হবে, যে তুমি ওয়েলকাম করবা, ফ্যাসিলিটেটর হিসাবে কাজ কর, নট অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। তো এই জায়গাগুলোতে কিন্তু সংস্কারের ব্যাপার আছে, আমি মনে করি এটা জড়িত করা। দেখি সর্বপ্রথমে এই মুহূর্তে যে সংকট, এই সংকটের জন্য জাতীয় সংকট কাউন্সিল কিংবা এরকম একটা করা দরকার। সেখানে খাদ্য নিরাপত্তা প্রথমে, তারপরে যে রেমিটেন্স প্রবাহ যদি বাধাগ্রস্ত হয় তাহলে কী করতে হবে, এবং জ্বালানির ব্যাপারে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে আমরা মোবিলাইজ করা জন্য কী কী করা যায়, যেগুলো ইন্ডাস্ট্রি অনেকগুলো বন্ধ হয়ে আছে, তাকে কি সহায়তা দেওয়া যেতে পারে, সে যাতে আসে। এবং যেমন চায়না থেকে কিংবা অন্য জায়গা থেকে যে ইন্ডাস্ট্রিগুলো রিলোকেট হইতে পারে, সেই জায়গাগুলোতে নজর দিয়ে আমাদের বিশাল জনগোষ্ঠী আছে তাদেরকে স্বল্পকালীন 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর ট্রেনিং দিয়ে আমরা যেন এই ধরনের, আমার মনে হয় কাজগুলো করলে পর আমরা এইখানে হয়তো এই একটা বিশাল যে সংকট সামনে আছে তা মোকাবেলা করতে পারবো। এবং সরকারের যে প্রকল্প প্রেম, যেটা অতীত আমরা ইমিডিয়েট পাস্টে দেখেছি, যে গ্রোথ দেখাবার জন্য খালি সবাই কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে বড় কোনো প্রজেক্ট নেবেন না, এমনকি একটা কর্তৃপক্ষ বানালো, সব কর্তৃপক্ষের বিশাল একটা ভবন লাগবে, সে ভবনে এত হাজার কোটি টাকা বিনিয়োগ, সেটা গ্রোথ হচ্ছে,
এই গ্রোথ কি নেগেটিভ না পজিটিভ, এই গ্রোথ দিয়ে কি আসলে ইকোনমির, আমি কয়েকটা যে কর্তৃপক্ষের নাম বলতে পারি যাদের কোনো কাজই নাই, করে ফেলা হয়েছে। এটা এই বর্তমান সরকারের উচিত একটা জরুরি ভিত্তিতে একটা অডিট করা যে এই কোন কোন কর্তৃপক্ষ কি কাজ করছে, আদৌ তার দরকার আছে কিনা। যেমন ঢাকা আরবান ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি, তার কিন্তু অথরিটি কোনো কাজ নাই। বিআরটিএ করছে, ভেহিকেল লাইসেন্স দিচ্ছে, ফিটনেস দিচ্ছে, কিন্তু অ্যাক্সিডেন্টের ব্যাপারে তার কোনো ভূমিকাই নাই। একটা বিশাল আমাদের সেনাবাহিনী আছে যারা বাইরে কিন্তু ফেইল্ড স্টেটকে রাষ্ট্র করে, আবার শান্তি মিশনে যায়, নিজের দেশের 12 থেকে 15,000 লোক মারা যাচ্ছে, তাকে আপনি ব্যবহার করছেন না। এটা কেমন রাষ্ট্র? যে এটা কেমন রাষ্ট্র বলেন? অতএব মানুষের জীবনকে তো আমরা মূল্যায়ন করছেন না। আপনি এই যে টোটাল একটা অরাজক অবস্থা আছে পরিবহন সেক্টরে, যেটা বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে এসেই তার এই প্রথম 1 মাসে তিনি বলেছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু সেখানকার এইটাকে আপনাকে তো এখানে অনেক রকমের এক্সপার্টদের লাগবে। আপনি এখানে যে বিশাল একটা অঘোষিত চাঁদাবাজি আছে, হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি, তাদের কারণে কিন্তু অনেক কিছু করা যাচ্ছে না। আবার মিনিস্ট্রি থেকে আরম্ভ করে এজেন্সিগুলো, এগুলো কি রিয়েলি অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা? আমি তো বলবো মোটেই অ্যাপ্রোপ্রিয়েট নাই। মিনিস্ট্রিতে কিন্তু ট্রান্সপোর্টের যে প্ল্যানার, ট্রান্সপোর্টের ইকোনমিস্ট, ট্রান্সপোর্টের চিন্তা, ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কিচ্ছু কিন্তু নাই। ফলে আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে বলতে পারি এইসব জায়গায় অনেক রকমের পরিবর্তনের সুযোগ আছে। এবং এই যে বর্তমান সংকট আমাদের সামনে, সেখানে আমাদের এইটাকে সামনে রেখেই কিন্তু বড় রকমের সরকার করতে পারে। সরকার অনেক পাওয়ারফুল গভর্নমেন্ট, কারণ সরকারের উপর জনগণের ম্যান্ডেট, তারা যেভাবে হোক, তারা কিন্তু 200-র উপরে আসন নিয়ে সরকার এসছেন, ওদের পাওয়ারফুল গভর্নমেন্ট, তারা কিন্তু ইচ্ছা করলেই অনেক সিদ্ধান্ত নিতে পারে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্ট কিংবা কোনো গভর্নমেন্ট, এমনকি সামরিক গভর্নমেন্টও পারে নাই। ফলে এই সরকারের কাছে আমরা একটু শেষের দিকে চলে এসেছি, বা ক্লোজ করবার জন্য আলোচনাটাকে কিভাবে শেষ করবেন প্রত্যেকের জন্যই, বা 2 থেকে 3 মিনিট করে সময়। মিস্টার পারভেজ, আমি যেটা ফাইনালি বলতে চাই যে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল রিফর্ম, এটা করার জন্য কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। নিড এ মাইন্ডসেট যে আসলে আমরা এটা করতে চাই, আমরা একটা স্টেবল গভর্নমেন্টও চাই, অ্যাট দ্য সেম টাইম আমরা ইকোনমিক গ্রোথটা ধরে রাখতে চাই। ইন্টারন্যাশনাল ট্রেড ফি, আমাদের এখানে এফটিএ, পিটিএ, এগুলি কিন্তু আমাদের এখন মাথার মধ্যে আনতে হবে। ডোমেস্টিক ডিসেন্ট্রালাইজেশন এবং রিডিউস গভর্নমেন্ট ইন্টারভেনশন, অনেক ধরনের কিন্তু ডোমেস্টিক যে ইন্ডাস্ট্রিগুলি আছে, আমরা ইন্টারভেনশন আছে, এগুলি আমার মনে হয় কমানো উচিত যতটুকু পারা যায়। গভর্নমেন্ট শুড অ্যাড্রেস, যাতে করে কস্ট অফ ডুইং বিজনেসটা কমে আসে। কারণ আমাদের দেশে আপনি দেখেন, বাংলাদেশের লজিস্টিক, ঢাকা থেকে চিটাগং যে ট্রান্সপোর্টেশন এবং লজিস্টিক, এটা দেখা যাচ্ছে যে ইউকে থেকেও উই আর ভেরি ভেরি হাই। এবং তাহলে আমরা কোথা থেকে করব? হ্যাঁ, তো আমাদের ইনসেন্টিভও নাই, আমাদের ইন্টারেস্ট রেটও হাই, আমাদের স্কিল ওয়ার্কার নাই, প্রফেশনাল লোক নাই, ওগুলিও তার মানে ওগুলিও এভরিথিং ইজ গেটিং ইন হাই। তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে অন্যান্য চার্জ, যে এনবিআরের কাস্টমসের নাম দিয়া, কাস্টম ট্যারিফ দিয়া, এই নানান জিনিস কিন্তু করে আছে। এবং গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট অন হিউম্যান রিসোর্স এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে এই মুহূর্তে করতেই হবে। কারণ প্রাইভেট সেক্টরে কিন্তু ওই ধরনের ইনভেস্টমেন্ট এই মুহূর্তে কিন্তু এই এত কস্ট অফ হাই ফান্ড দিয়ে কিন্তু সম্ভব না। আর গভর্নমেন্ট যদি সেটা না করে, এই টাইমে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বলেন, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বলেন, এগুলি যদি গভর্নমেন্ট না করে, তাহলে এগুলির কারণে কিন্তু এমপ্লয়মেন্ট যেমন এই মুহূর্তে ক্রিয়েট হবে, অ্যাট দ্য সেম টাইম কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু কমে আসবে। সো এই জায়গাগুলি কিন্তু গভর্নমেন্টকে অ্যাড্রেস করতে হবে। এবং ফাইনালি গভর্নমেন্টকে কিন্তু বিলিভ করতে হবে, এবং দে হ্যাভ টু অ্যাকসেপ্ট তাদের যেসব ফল্টগুলি হচ্ছে। এখনও কিন্তু চাঁদাবাজি হচ্ছে। এখন বাসে উঠতেও যদি এখন রেট হাই হয়ে যায়, আর মন্ত্রী যদি বলে আমি গ্যারান্টি দিচ্ছি, আর প্যাসেঞ্জার বলতেছে যে না আমার থেকে নিচ্ছে, এখন এটা তো কেউ শুনতে ইন্টারেস্টেড না। বলা হচ্ছে যে চাঁদা উঠাচ্ছে না, অথচ যে বিক্রি করছে সে বলতেছে চাঁদা কিন্তু নিচ্ছে সবখানে। এখন কারা নিচ্ছে, কি করতেছে, গভর্নমেন্ট উইপেন টুলস কিন্তু দে নো ইট। এবং তারা যদি ওইরকম এক্সাম্পলারি পানিশমেন্টে যদি না যায়, এটা স্টপ করার জন্য, যদি খালি মুখে বলার জন্য যদি বলে, তাহলে কিন্তু ইট ওন্ট বি দেয়ার। এবং ফাইনালি আই মাস্ট সে দ্যাট রেসপন্সিবিলিটি কিন্তু সরকারকে নিতে হবে, এবং আমাদেরকে নিয়েই, ব্যবসায়ীদেরকে নিয়েই কিন্তু সরকারকে কিন্তু আগেতে হবে, এবং যেখানে যাকে দরকার তাদেরকে কিন্তু পরামর্শটা নিতে হবে। আবার
ওই একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেশের ইকোনমি যাতে কোনো অবস্থাতে খুব একটা বেশি অ্যাফেক্টেড না হয়ে পড়ে, আনএমপ্লয়মেন্ট যাতে আর না বাড়ে, এবং এটা যদি হয় এই সরকার কিন্তু পলিটিক্যাল স্ট্যাবিলিটি দিতে পারবে না। এটা ওনারা শুরুই করেছিল, 1.5 কোটি লোকের চাকরি দিবে না, 1 কোটি মানুষের চাকরি হবে 1.5 বছরের মধ্যে, 18 মাসে, এবং কর্মসংস্থান রাইট, কর্মসংস্থান হবে, এবং কর্মসংস্থান হওয়ার জন্য গ্রোথ তো লাগবে, অ্যাক্টিভিটিস তো থাকতে হবে, অ্যাক্টিভিটিস তো নাই। অবভিয়াসলি অ্যাকচুয়ালি আমি মনে করি যে জাতির উন্নয়নের যে অর্থনৈতিক উন্নয়নের যে অবকাঠামো যেগুলো দরকার, ইনফ্রাস্ট্রাকচার, সেটা অবশ্যই হতে হবে, কিন্তু সেটা কীভাবে হবে? বিগত সরকারের সময় তারা যেভাবে ব্যাংক থেকে ধার করে কিংবা কমার্শিয়াল রেটে অ্যাবসলিউটলি হতে হবে বিওও, বিল্ড অপারেট ওন অ্যান্ড অপারেট, অথবা বিওটি, বিল্ড ওন অ্যান্ড ট্রান্সফার। সরকারের সাথে যেমন জার্মানি আগে পাকিস্তান আমলে যেমনটা হয়েছিল, যে ইন্ডাস্ট্রিগুলো হয়েছিল পিপিপি আকারে, এইসব যেমন আমাদের যমুনা ব্রিজের যে মডেলটা এরশাদ সাহেবের সময় হয়েছিল, সেটা কিন্তু একটা সাকসেসফুল মডেল। দেশের উপরে, ইকোনমির উপরে চোট পড়ে নাই, মানুষের উপরে ভাগ করে দেওয়া হয়েছে, এবং এইসব এবং অপ্রয়োজনীয় প্রকল্প টোটালি পরিহার করা, কোনো মিনিস্ট্রি কিংবা এজেন্সি অপ্রয়োজনীয় প্রকল্প দিলে তার বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়া। তারপরে হলো আপনার নাম্বার 1-এ আসা উচিত গভর্নেন্স, যেটা পারভীন যথার্থ বলেছেন, সেই কান্নাটা আমার তীব্র ছিল। গুড গভর্নেন্সের জন্যই কিন্তু সরকারগুলো মার খেয়েছে, জনগণের প্রত্যাশা বারে পুরো হয়নি। মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ কিন্তু সরকার হাঁটানোর কৌশলটা শিখে গেছে। তারা কিন্তু সরকার কীভাবে হাঁটাতে হয় 5ই আগস্টে তারা সেটা জেনে গেছে। সেই জন্য এখন একটা মেসিভ সমর্থন নিয়ে সরকার এসছে, তাদের একটা অপূর্ব সুযোগ যে তারা এখানে প্রথম গভর্নেন্সে হাত দিয়েই সেটা প্রমাণ করতে হবে। এবং মিনিস্টাররা এরকম কথা বলেই জাস্ট কথা তো চেয়ারে বেসবে না, আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট রিফর্মগুলো করতে হবে, কাজ করে দেখাতে হবে, এবং আপনার কস্ট অফ ডুইং বিজনেসকে কমাতে হবে। যেমন ধরেন যেটা পারভেজ ভাই বললেন, এখানে কিন্তু চিটাগং থেকে ঢাকা কিংবা দেশের ভিতরে একটা কন্টেনার আমার ভাড়া পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে বেশি। কেন এটা হবে? তাহলে আপনি এই জায়গায় নজর দেন, আপনি এটা কমানোর জন্য যদি জলপথ ব্যবহার করা যায় সেটা করেন, রেলের ইমপ্রুভ করে প্যাসেঞ্জারের জন্য নয়, কার্গোর জন্য কিন্তু আপনি প্রতি ঘন্টায় আপনার যেতে পারে কন্টেনারের জন্য, বরং ওইসব দিকে নজর না দিয়ে রোডের দিকে বেশি নজর দিচ্ছে। আবার রোডের দিকে নজর দিতে গিয়ে আপনি করেছেন কি, সব টাকা দক্ষিণ অঞ্চলে ঢেলেছেন, যেটা আগামী 100 বছর রিটার্ন আসবে না। আপনাদের ঢাকা যেরকম ইকোনমিক করিডোর সেটাকে যেটা জাপানিরা বহু আগে থেকে বলেছিল, আমার মনে হয় এফডিআই আনা এবং জাপানের সাথে কিন্তু ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করেছে, এগুলোর বেনিফিটটা আমরা যত তাড়াতাড়ি নিতে পারি, যাতে আমরা এই সংকটকালীন সময়েও যদি নিতে পারি। আমার মনে হয় যে প্রাইভেট সেক্টরকে কনফিডেন্সে আনা, প্রাইভেট সেক্টরে যেমন ফেডারেশন চেম্বারে প্রায় 19 মাস হতে চললো কোনো কমিটি নাই, তাহলে একটা যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভোকেসি করা হবে সরকারের, আমলাতন্ত্র কৌশলে কিন্তু সেটাকে অ্যাভয়েড করে তারা নিজেরা সব করেছে, কি করেছে তার পরিণামে কি দাঁড়াবে, প্রাইভেট সেক্টর উঠে দাঁড়াতে পারবে কি না, আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রির ক্ষতি হলো না লাভ হলো, আমরা কিন্তু জানিও না কি কি শব্দ ব্যবহার করছে এগ্রিমেন্টগুলোতে, তার পরিণামে কি দাঁড়াবে। আমি সত্যি শঙ্কিত। জি ধন্যবাদ মিস্টার আব্দুল হক, মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। দর্শক, কথা হচ্ছিল দেশের অর্থনীতি নিয়ে সামগ্রিকভাবে, এবং এর সঙ্গে কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য, এগুলো গতি বৃদ্ধি করা, গতি প্রবাহ বৃদ্ধি করে, এবং একই সঙ্গে যে দুর্বলতাগুলোর কথা টেবিলের দু প্রান্ত থেকে ওনারা বললেন, সেগুলোকে ফিক্স না করলে আসলে আমরা সরকারের স্থিতিশীলতা বলি, রাজনৈতিক স্থিতিশীলতা বলি, এবং কর্মসংস্থান তার মধ্যে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু নিশ্চিত হবে না, বরং সরকার সবসময় একটা ঝুঁকির মধ্যে থাকবে। এবং তারা যেহেতু নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছেন মাত্র কয়েকটা দিন, কিন্তু আমার মনে হয় যে এই জায়গাগুলোতে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া উচিত, এবং প্রাইভেট সেক্টরকে আস্থায় নিয়ে আসলে কাজ করা উচিত, এবং অ্যাটলিস্ট তাদের সঙ্গে ডায়ালগ করা উচিত, আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত সেটা তাদের পক্ষে যাক কিংবা বিপক্ষে যাক। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।